Assalamu alaikum. Hello everyone, welcome back to my YouTube channel. Welcome to another video. So after a long time vlogging, long time মানে অনেক long time, প্রায় 5 মাসের মতো কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে ভিডিওটা হচ্ছে Yamaha R15M ভার্সন 4, এটার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হবে। এই যে 16 অ্যানিভার্সারি এডিশন। তো চলেন আগে কোথাও দাঁড়ানো যাক, দাঁড়িয়ে আপনাদের আগে বাইকের স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক, অ্যান্ড দেন হচ্ছে বাইকের নিয়ে আপনাদের সাথে টুকটাক আলোচনা করি যে বাইকটা কেমন। প্রথম যদি বলতে হয়, আমার হচ্ছে স্পোর্টস বাইক একেবারেই পছন্দ না। সেই দিক থেকে যদি আমার দিক থেকে বলতে হয়, তো আমি এই বাইকটা কখনোই চুজ করব না, বিকজ আমি হচ্ছে নেকেড লাভার। আমার নেকেড বাইক খুব ভালো লাগে। হচ্ছে আমি বাইক স্টান্ট করতে ভালোবাসি, বাইক স্টান্ট খুব পছন্দ আমার, অ্যান্ড স্পোর্টস বাইক দিয়ে বাইক স্টান্ট ওই রকমভাবে করা যায় না। দ্যাটস হচ্ছে আমার স্পোর্টস বাইক একেবারেই পছন্দ না। অ্যান্ড সব থেকে প্যারাদায়ক যে বিষয়টা, লিন হয়ে চালাইতে হয়। হ্যাঁ, যখন এই যে ব্রেক ধরা লাগে, আমার ভার সহ পিছনের সবার পুরোটা ভার আমার হাতের উপর এসে পড়ে। হ্যাঁ, অনেকক্ষণ চালাইলে হাত ব্যথা হয়ে যায়। অনেক কথাই বলে ফেললাম। চলেন আগে দাঁড়ানো যাক কোথাও, দাঁড়ায় আপনাকে বাইকটা দেখাই অ্যান্ড বাইকের স্পেসিফিকেশনের কথা বলে, অ্যান্ড দেন হচ্ছে তারপরে বাইকের যাবতীয় যা কিছু টুকটাক পাওয়া যায় আপনাদের বলার মতো, বাইকটা গুড সাইড ব্যাড সাইড এই বিষয়ে কথা হবে। অ্যান্ড এই হচ্ছে বাইকের সামনে লুকসটা দেখতে আমার কাছে যেহেতু ভালো লাগে না, বাট লুকসটা এমনিতে সুন্দর, সবার কাছে ভালো লাগে। অ্যান্ড চলেন প্রথমে বাইকের স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। এই হচ্ছে বাইকের ইঞ্জিন, যেটা পুরোটাই ঢাকা দেখা যাইতেছে না। এটা হচ্ছে একটা 155cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যাল এসওএসি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.4 PSI এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.8 নিউটন মিটার। টায়ারটা হচ্ছে 1 ফুট সেকশন টায়ার, পিছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক অ্যান্ড ডুয়েল চেন এবিএস, পিছনে যে এবিএস স্টিংটা দেখা যাচ্ছে। অ্যান্ড সামনে যদি আসি, সামনে হচ্ছে 280 মিলিমিটার ডিস্ক ব্রেক, সামনে এবিএস আছে, সামনে বেবার একটা ক্যালিপার ইউজ করা হয়েছে এখানে, ইএসডি সাসপেনশন। এই বাইকের থেকে একটা প্যারাদায়ক জিনিস হচ্ছে বাইকের ইন্ডিকেটারগুলো টান দিলেই খুলে যায়। অ্যান্ড হচ্ছে বাইকের সিটটা কার্বন ফাইবারের ফিনিশিং দেওয়া, যদি এটা কার্বন ফাইবার না আগে ওই ডিজাইনের করা হয়েছে। তো এই হচ্ছে বাইক, পিছন থেকে দেখতে লোকটা অনেকটা এরকম, পিছনের টেলারটা খুব সুন্দর অ্যান্ড ইন্ডিকেটারগুলো চেঞ্জ করা হয়েছে। আসলে এখন বাইকের মধ্যে বসা যাক। অ্যান্ড এই হচ্ছে বাইকের সিট হাইট যদি বলতে হয় 5 ফুট 5-এর উপরে যে কোনো ব্যক্তি ইজিলি দুই পাশে পা রাখতে পারবে, যেমন আমি রাখছি। অ্যান্ড এই হচ্ছে বাইকের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা অনেকের ভালো লাগে না, অ্যান্ড আমারও ভালো লাগে না। এটা থেকে ভার্সন 3 যে ট্যাঙ্কটা ছিল ওটা খুব বেশি বেটার ছিল এটা থেকে। অ্যান্ড এই হচ্ছে বাইকের স্পিডোমিটার মোটামুটি অনেক কিছু দেখা যায়। দুই পাশে হচ্ছে ইন্ডিকেটার লাইটগুলো আছে, এই জায়গায় হচ্ছে আরপিএম এর যে লাইট ওটা ইউজ করে, এই জায়গায় এবিএস দেখা যাচ্ছে, এই জায়গায় ইঞ্জিন চালু ওইটাতে যেতেছে, এই জায়গায় হচ্ছে টাইম, এই জায়গায় হচ্ছে ফুয়েল, এই জায়গায় হচ্ছে আরপিএম, এই জায়গায় হচ্ছে স্পিড, অ্যান্ড হচ্ছে গিয়ার ইন্ডিকেটার এই কোনায়। তো এই তো। অ্যান্ড এই হচ্ছে হ্যান্ডেলিংয়ের বিষয়টা যেরকম খুবই লিন হয়ে চালাইতে হয়। অ্যান্ড এই হচ্ছে বাইকের চাবি, ইন্দোনেশিয়ার চাবিটা যেরকম হয়। অ্যান্ড এই হচ্ছে চাবি স্লট স্টার্ট। এবার হচ্ছে ইঞ্জিন কিউ সুইচ সেলফ একসাথে, এটা হচ্ছে ইন্ডিকেটার, ডবল ইন্ডিকেটার। এই স্পিডোমিটারের যে সুইচগুলো এই একটা সুইচের মধ্যে দেওয়া আছে, এটা দিয়ে এই যে এটাই চেঞ্জ করা যায়। অটো ট্রিপ সব কিছু এই সুইচের মাধ্যমে দেখা যাবে এই জায়গায়। অ্যান্ড এবার হচ্ছে ডিপার আপার, ইন্ডিকেটার, হর্ন, হ্যাঁ, এই ক্লাস ব্রেক। তো চলেন বাকি কথা রাইড দিয়ে দিতে বলা যাক। ওরে সেই রকম পাওয়ারফুল বাইক। হ্যাঁ, এই বাইকটা যখন আপনি রাস্তায় নামবেন, একটা পাওয়ার ফিল করবেন যে বাইকের মধ্যে কিছু একটা আছে বাইকের মধ্যে। হ্যাঁ, বিশেষ করে যখন একা চালাবেন, তখন তো সেই পুরো ধাক্কা যখন দিবে, যখন বাই যখন এক গিয়ারে যখন আপনি ছোটোটা মারবেন, পিছন থেকে এমন একটা ধাক্কা মারবে যে মনে হচ্ছে পিছন থেকে ধাক্কা দিয়ে পালাই দিয়েছে আমাকে। হ্যাঁ, খুব পাওয়ারফুল একটা বাইক। যদি পাওয়ারের কথা বলতে হয়, এই গাড়ি আমার কাছে খুব ভালো লাগে, বাট লুকসের দিক দিয়ে আমার কাছে কেমন জানি লাগে। হ্যাঁ, সুন্দর, বাট আমার কাছে কেমন জানি লাগে। অ্যান্ড এই বাইক হচ্ছে প্যারা হচ্ছে এই টার্নের বিষয়টা, ঘোরানোর সময় অনেক প্যারা খাইতে হয়, হচ্ছে আমার ছেলে ভালো লাগে না। এই বাইকে স্পেশালি যেটা আছে, বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল আছে, অ্যান্ড হচ্ছে কুইক শিফটার আছে, যেমন আপনাকে দেখাই, গেটটা কমাই নেই। এই দেখেন গিয়ার একে আছে না, গিয়ার আছে একে, এই যে আমি ছোটো ধরে রাখছি, ক্লাস ধরতেছি না, এই যে 2 3 4 5। অ্যান্ড যেটা হচ্ছে এসওএসি ইঞ্জিন, দেশে হচ্ছে এই টাইনের মধ্যে 5 গিয়ারটা বেশি হয়ে যায়, ডিএসসি হইলে বেশি গিয়ারে কম স্পিডে চালানো যাইতো। এনে ব্যাগে আরেকটা জিনিস দেখাই,
এই বাইকটা কেনার সময় দেখে কিনবেন। যদি এই দেখেন বাইকের কুইক শিফটার থেকে এরকম, যদি বাইকে কুইক শিফটার থাকে তাহলে এই জায়গায় এরকম একটাই থাকবে, আর যদি কুইক শিফটার না থাকে তাহলে এই জায়গায় সোজা একটা পাইপ থাকবে, যে একটা সোজা একটা পাইপ যাবে গিয়ারের মধ্যে। আর এটা থাকার মানে হচ্ছে কুইক শিফটার আছে। অ্যান্ড এই বাইকের এই জায়গায় যা করা হয়েছে, এই জায়গায় যেটা ছিল এটা একটু সরাই দেওয়া হয়েছে, একটু করা হয়েছে। অ্যান্ড এই হচ্ছে বাইকের লুকিং গ্লাসটাও খুব সুন্দর। অ্যান্ড এই হচ্ছে বাইকের হেডলাইট, এই যে একটা প্রজেক্টর লাইট লাগানো হয়েছে আর দুই পাশে হচ্ছে এলইডি লাইট, এইটা ঢেকে দিই তাহলে দেখতে। এই হচ্ছে ফেস, হ্যাঁ লাইটের আলোটা খুব ভালো, রাত হলে দেখানো যাইতো খুব সুন্দর করে আলোটা কাভার দেয় পুরো রোডটা, এখন দিনের বেলা আলো বোঝা যাইতেছে না। অ্যান্ড এই হচ্ছে বাইকের এডজস্ট। এই বাইকের সব থেকে মানে আমার কাছে যেটা অপছন্দনীয় সেটা হচ্ছে বাইকের এডজস্টের সাউন্ডটা। আমি আপনাকে শোনাই একটু, এই দেখেন এই বাইকের সাউন্ডটা আমার কাছে মোটেও ভালো লাগে না, কেমন জানি প্রাইভেট করে, অতিরিক্ত পরিমাণ প্রাইভেট করে। এনে দেখেন এই যে বাইকের দুই পাশে বাম্পার লাগানো হয়েছে, আমি মনে করি বাইকটা লাগানোর কোনো দরকার নেই, কারণ এই যে পায়ে বাড়ি খাইতেছে। হ্যাঁ, বাইক না পড়াটাই স্বাভাবিক, আর যদি পড়াও যায় তাহলে তো আপনার পায়ের থেকে বাইকের মূল্যটা বেশি না। এটা যে পায়ের উপরে পড়ে চিন্তা করছেন কী হয়েছে, এই যতবার আমি করি পায়ে নামার সময় পায়ে বাড়ি খাইতে হয়, ওঠার সময় পায়ে বাড়ি খাইতে হয়, তেমন এটা না লাগানো বেটার। যদি লাগাইতে হয় এই বাইকের জন্য এই পাশ দিয়ে একটা বাম্পার পাওয়া যায়, ওকে আপনারা লাগিয়ে নিতে পারেন। অ্যান্ড বাংলাদেশে ভাইরাল অ্যান্ড সব থেকে পপুলার বাইকের কথা যদি বলা হয় সেটা R15 হতে পারে, ভার্সন 3 হতে পারে, 4 হতে পারে M। অ্যান্ড এই বাইকের একটা স্পেশালিটি হচ্ছে এই বাইকটা যদি আপনি কিনেন, হ্যাঁ এই বাইকের একদম এই সামনের লাইট থেকে পেছনের টেল লাইট পর্যন্ত, হ্যাঁ প্রত্যেকটা জায়গার আপনি মোটিভেশন করতে পারবেন, প্রত্যেকটা জায়গা মোটিভেশন করার পার্ট পাওয়া যায়। অ্যান্ড একটা বাইক কেনার ক্ষেত্রে বাইকের কোয়ালিটি, মাইলেজ, পাওয়ার, এগুলোর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বাইকে একটা সমস্যা হলে সলিউশন করতে কী পরিমাণ টাইম লাগবে। মার্কেটে এই বাইকের পার্টস পাতি খুব বেশি পরিমাণে পাওয়া যায়, আফটার মার্কেটে বাইকের খুব হিউজ পরিমাণ পার্টস পাতি আছে। অ্যান্ড দ্যাটস হচ্ছে যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু কিট ভেঙে যায় বা কোনো কিছু হয়ে যায়, খুব সহজেই আপনি কম দামের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে এর বাইকের একটা গুড সাইড। অ্যান্ড 150cc বাইকের মধ্যে আমাদের ট্র্যাকশন কন্ট্রোল না থাকলেও হয়তো, কুইক শিফটার না থাকলেও হয়তো, বাট দেওয়া হয়েছে। ড্র্যাগ রেসের ক্ষেত্রে কুইক শিফটারটা যদিও কাজে লাগবে, বাট আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য ট্র্যাকশন কন্ট্রোলটা আমি মনে করি না কোনো কাজের, এমনিতেই দেওয়া হয়েছে। মানে বাইকের সব থেকে স্পেশালিটি যে বিষয়টা সেটা হচ্ছে এই বাইকটা কিনলে খুব সুন্দর করে সবার সামনে ভাব নিতে পারবেন। হ্যাঁ, একদম সুন্দর ভাব নিয়ে যে দেখতে চাইবেন মানুষ একটু তাকাইব, এমনি আসছে এই। এছাড়া তো ওই বাইকের মধ্যে ওরকমভাবে আমার কাছে তেমন ভালো লাগে না বাইকের সব কিছু। এনে বাইকের ব্রেকিংয়ের কথা যদি বলি, ভাই ব্রেকটা মাখন, ভাই ব্রেকটা সেই, হ্যাঁ বড় বড় ডিস্ক, তার উপর আবার কি ডুয়েল চ্যানেল ABS, এবারে ক্যালিপার, সব কিছু মিলায় ভাই ব্রেকটা মাখন হয়েছে একদম। যে জায়গায় ব্রেক ধরতেছে না একদম জমে যেতেছে। আপনি যদি স্পোর্টস বাইক লাভার হন তাহলে আপনাকে এই বাইকটা পছন্দ করতেই হবে, বিকজ এটা হচ্ছে ইয়ামাহার বাইক, খুব রিলায়েবল একটা কোম্পানি। অ্যান্ড বাংলাদেশে যদি আপনি যদি স্পোর্টস বাইক কিনতে চান তাহলে নির্ভরযোগ্য 3টা কোম্পানি আছে, সুজুকি, হোন্ডা, ইয়ামাহা। অ্যান্ড আপনি যদি ভালো মানের বাইক কিনতে চান তাহলে আপনাকে এই 3টার মধ্যেই খুঁজতে হবে। অ্যান্ড তার মধ্যে হচ্ছে এইটা একটা ইয়ামাহা R15 V4 ভার্সন M, যেখানে বাকি 2টা বাইকের DOSC ইঞ্জিন, সে জায়গায় এটা হচ্ছে SOSC ইঞ্জিন। হ্যাঁ, এই একটা জিনিস এই জায়গায় কমতি হয়ে গেছে। এই বাইকটা DOSC ইঞ্জিন হলে খুব বেশি বেটার হইতো। এছাড়া বাইকে মোটামুটি যা আছে আপনি যদি কিনেন চালান স্যাটিসফাই হইতে পারবে, আপনাকে বাইকটা স্যাটিসফাই করতে পারবে। কিন্তু সমস্যা হতেছে বাইকের প্রাইসের মধ্যে। এই বাইক হিসেবে, আমাদের হিসেবে বাইকের প্রাইসটা বেশি ওভার হাই। যদি ইন্ডিয়ার কথা বলি, এই R15M আপনি 3 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষের মধ্যে পেয়ে যাবেন। সে জায়গায় এই বাইকটা বাংলাদেশে অন পেপার সহ কিনতে গেলে আপনার প্রায় 7 থেকে 7,20,000-এর মতো খরচ পড়বে। তো এত টাকা দিয়ে এই বাইকটা কি আদৌ কেনা উচিত হবে? যদি আমাকে বলেন, আমি তো বাইক কখনোই 7 লাখ টাকা এরকম একটা বাইক কিনব না। এরকম বাইক বলার উদ্দেশ্য যে আমার কাছে ফার্স্ট অফ অল হচ্ছে স্পোর্টস বাইক একেবারে পছন্দ না। তার মধ্যে আমার কাছে ভার্সন M মডেল বা ভার্সন 4 যাতে একদমই পছন্দ না। এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন M 16 অ্যানিভার্সারি এডিশনটা, হোয়াইট এবং রেডের একটা কম্বিনেশন। এই কালারের থেকে আমার কাছে অ্যাশ কালারটা বেশি ভালো লাগে, বেশি বেটার লাগে। অ্যান্ড ওইটাই আসলে দেখতে সুন্দর লাগে।
এটাও সুন্দর, বাট এটা থেকে ওইটা একটু বেশি বেটার লাগে দেখতে, সিলভার কালার। এটা ছিল আজকের ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও, এটা কিন্তু প্রপার রিভিউ ব্লগ না। নেক্সটে ইনশাআল্লাহ আপনাদের জন্য এই বাইকের প্রপার রিভিউ একটা ব্লগ নিয়ে আসবো, এই বাইকের গুড সাইড, ব্যাড সাইড, এটা কিনা উচিত কি না, কাদের জন্য কিনা উচিত, কাদের জন্য কিনা উচিত না, এভরিথিং। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।